ওকে, চলো শুরু করা যাক। তো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে সাইনোসয়েডাল অ্যানালিসিস কিভাবে শুরু হয়। এসি বলতে আমরা কি বুঝি, এসি বলতে গিয়ে আমরা যে ছোট ছোট জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম সেগুলো সম্পর্কে একটু একবার ছোট্ট করে রিক্যাপ করে নিই। আমরা পড়ছিলাম সাইনোসয়েডাল স্টেডি স্টেট অ্যানালিসিস। তো সাইনোসয়েডাল স্টেডি স্টেট অ্যানালিসিস তিনটে শব্দ নিয়ে গঠিত। একটা হচ্ছে সাইনোসয়েডাল, স্টেডি স্টেট অ্যান্ড দেন অ্যানালিসিস। তো সাইনোসয়েড থেকে সাইনোসয়েডাল ওয়ার্ডটা কিন্তু কয়েন হয়েছে। তো সাইনোসয়েড বলতে আমরা কি বুঝি? সাইনোসয়েড বলতে আমরা বুঝি সাইন ওয়েভ অর কস ওয়েভ। ওকে, তো একটা এসি ওয়েভ বা অল্টারনেটিং কারেন্ট, এটাকে আমরা কেন অল্টারনেটিং বলি, তার কারণ হচ্ছে এর পোলারিটি বারবার টগল হয়। একবার দেখো সাইন ওয়েভের তুমি যদি নেচার দেখো বা কস ওয়েভের নেচার দেখো, এটা একবার পজিটিভ হাফে যায়, একবার নেগেটিভ হাফে যায়। তো অল টাইম এর পোলারিটি টাগল হতে থাকে। তো সেখান থেকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি, থিটা সমান রেডিয়ান, এটা আমরা দেখেছিলাম। ফ্রিকোয়েন্সি ম্যাটারটা কি, ফ্রিকোয়েন্সি কাকে বলে, ফ্রিকোয়েন্সির ইউনিট কি, সেগুলো দেখেছিলাম। এবং যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে যে স্টেডি স্টেট বলতে কি বুঝি। ধরো একটা নর্মাল আমার ঘরে যে ফ্যান চলছে, সেই ফ্যানটা যখন আমি সুইচ অন করি, সেটা তো সেই মুহূর্তেই তার একদম অপটিমাম স্পিড, মানে আলটিমেট যে স্পিড, সেই স্পিডে পৌঁছে যায় না, সেটা পৌঁছতে কিছুটা হলেও টাইম লাগে। তা সেরকমই এই সার্কিটটা প্রথমে যখন ওপেন ছিল তখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছিল না। যেই মুহূর্তে আমি সুইচটাকে অন করলাম বা সুইচটাকে আমি ক্লোজ করলাম, তখন এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট যাওয়া স্টার্ট হলো। তো এই যে কারেন্ট, এর একটা রেটেড কারেন্ট থাকবে। ধরো 3 অ্যাম্পিয়ার বা 4 অ্যাম্পিয়ার এই বর্তনীটা বা এই সার্কিটটার মধ্য দিয়ে ফ্লো হয়। তো 0 থেকে 3 বা 0 থেকে 4 অ্যাম্পিয়ার পর্যন্ত পৌঁছতে একটা তো টাইম লাগবে, ঠিক কি না? তোমার বাইকে যেমন যদি 60 কিলোমিটার স্পিডে যখন তুমি বাইকটা চালাচ্ছ, নিশ্চয়ই 0 থেকে তার নেক্সট সেই মুহূর্তে 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগ রিচ করতে পারে না, একটা টাইম লাগে। ঠিক সেরকমই 0 থেকে 4 অ্যাম্পিয়ার পর্যন্ত পৌঁছতে পৌঁছতে যে টাইমটা লাগে, ঠিক আছে, সেই টাইমটুকুকে আমরা বলবো ট্রানজিয়েন্ট স্টেট। ঠিক আছে, তো এখানে দেখো একটা আরএল সার্কিট দেওয়া রয়েছে। তো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপ বলি কত হয়, ভিআর। আর ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সেটা যদি ভিএল হয়, এবং এই টোটালটার অ্যাক্রসে যদি হয় ভিএস, কারেক্ট, যে ফোর্সটা দিয়েছি সেটা যদি ভিএস হয়, তাহলে আমি কেভিএল অনুসারে বলতে পারি দিস ইজ ভিআর প্লাস ভিএল, ঠিক কি না? সোর্সের যা ভোল্টেজ সেটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ প্লাস ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের সমান। এবার ভিআর সমান আমি লিখতে পারি আইআর, আর ভিএল সমান আমি লিখতে পারি এল ইন্টু ডিআই ডিটি। আমরা পড়েছিলাম তো নাকি লিনিয়ার এলিমেন্টসে, যে একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যদি ভিএল হয়, তাহলে ভিএল সমান কি লিখতে পারি, এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে ভিএল সমান বলেছিলাম এল ডি আই ডিটি। সেটাই করেছি। এবং এখান থেকে এটা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করার নিয়ম আমরা জিলেটে যখন ম্যাথামেটিক্স পড়েছি আমরা আগের বছর, তখন দেখে এসেছি যে কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ হয়। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা সলভ করলাম। ভিএস মানে কত, ভিএম সাইন ওমেগা টি। এটা আমরা দেখো এখানে দেওয়াই রয়েছে, যেহেতু একটা এটা সাইনুসয়েডাল ইনপুট, ইনপুট হচ্ছে সাইনুসয়েডাল, তাই তো? তো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করার পর দুটো পার্ট আসছে। একটা ভিএম সাইন ওমেগা টি মাইনাস ফাইভ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল টি বাই ইন্টু সাইন ফাইভ। তো এই যে প্রথমের যে পার্ট ভিএম সাইন ওমেগা টি মাইনাস ফাইভ বাই জেড,
এই যে আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার স্কোয়ার, এটাকে তো আমরা জেড বলি বা ইম্পিডেন্স। এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলছি স্টেডি স্টেট পার্ট। এবার কেন? কারণ আমি বলছিলাম যে 0 কারেন্টের মান 0 থেকে 4 অ্যাম্পিয়ার পর্যন্ত পৌঁছতে যে টাইমটা লাগে, সেই টাইম দেখো এখানে একটা টি রিলেটেড একটা টার্ম রয়েছে। এই যে সেকেন্ড পোর্শনটা কে e⁻⁻r/l * t sin phi, এখানে দেখো টি রয়েছে। তো এই টাইমটা যত ইনফিনিটির দিকে যাবে তত এটা কি হবে, কে e⁻⁻∞ sin phi। তো আমি তো জানি e⁻⁻∞ মানে কত, 0। অর্থাৎ সময় যত বাড়বে ধীরে ধীরে এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে সিস্টেম থেকে। কারেক্ট? তাহলে পড়ে থাকবে এটা। তার মানে যে টার্মটা আমার পড়ে থাকবে দিস ইজ দা স্টেডি স্টেট পার্ট, আর যে পার্টটা আমার সময়ের সাপেক্ষে ভ্যানিশ হয়ে যাবে সেটা হলো ট্রানজিয়েন্ট পার্ট। এবার আমরা জানি e⁻⁻1 এর একটা নির্দিষ্ট মান হয়, তার তুলনায় e⁻⁻2 এর মানটা আরো ছোট, তার তুলনায় e⁻⁻3 এর মানটা আরো ছোট, e⁻⁻4 এর মানটা আরো ছোট। ঠিক? হ্যালো, তাই তো? তো এই যে কারিকুরি, এই যে এই মালটা e⁻⁻r/l/t, এই মানটা e⁻⁻4 কি করে আসতে পারে? যদি টি এর মানটা আমরা 4l/r বসাই তবেই তো এটা e⁻⁻4 আসবে। তো ই টু দি পাওয়ার, এই যে টি এর মানটা 4l/r, এই l/r দিস ইজ দা টাইম কনস্ট্যান্ট টাউ। তো এর 4 গুণ টাইম কনস্ট্যান্ট মানে 4 টাউ। তো 4 টাউ যদি বসাই তাহলে আমার এই মানটা এতটাই ছোট চলে আসে যে সেই মানটাকে আমি না ধরলেও চলে। e⁻⁻4 দেখো, এই টি এর মান কত বসালে, টি এর মান কত হলে এটা e⁻⁻4 হবে? টি এর মান কত বসালে e⁻⁻4 হবে? টি এর মান নিশ্চয়ই 4l/r বসালে তবে এটা e⁻⁻4 হবে। ইয়েস অর নো আম্বেদকর? আমরা টেকনিক্যালি এই l/r অর্থাৎ কোন একটা সার্কিটে ইন্ডাকট্যান্স আর রেজিস্ট্যান্সের যে রেশিও সেটাকে আমরা বলে থাকি টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট কি জিনিস সেটা আমরা বলছি, একটু পরে বলবো। ঠিক আছে? তাহলে এই যে 4 টাইম কনস্ট্যান্ট অর্থাৎ 4 গুণ সময় পেরিয়ে যে গেলে এই মানটা 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কেবলমাত্র স্টেডি স্টেট ওয়ালা পার্ট। কারেক্ট? কারেক্ট? তো সেটাই আমরা বলেছি যে যখন t equals to 4t বা t is equal to 4l/r, ট্রানজিয়েন্ট টার্ম অলমোস্ট ভ্যানিশ, সিস্টেমটা স্টেডি স্টেটে পৌঁছে যাচ্ছে। বোঝা গেছে? বোঝা গেছে? তখন আফটার 40 এই মানটা কেবলমাত্র পড়ে থাকছে। আইটি এর মান কি হচ্ছে, শুধু এটা প্লাস এটা শূন্য, মানে প্রায় নেগলিজিবল মান হয়ে যাচ্ছে। অর্থাৎ সিস্টেমটা স্টেডি স্টেটে গিয়ে পৌঁছচ্ছে, অর্থাৎ ফ্যানটা একদম তার
যে রেটেড স্পিড সেই স্পিডে ঘুরতে শুরু করছে, বা সার্কিটটার মধ্যে দিয়ে রেটেড কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে। বোঝা গেছে কি বললাম? তাহলে যখন আমরা 0 থেকে 4 টাইম কনস্ট্যান্ট পর্যন্ত পৌঁছতে যে টাইমটুকু লাগছে সেই সময়ে যে অ্যানালিসিসটা করি সেইটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট অ্যানালিসিস। আর 4টির পরে যখন ট্রানজিয়েন্ট টার্মটা ভ্যানিশ হয়ে যায় তারপর যে অ্যানালিসিসটা করি সেই অ্যানালিসিসটাকে আমরা বলে থাকি স্টেডি স্টেট অ্যানালিসিস। ক্লিয়ার? আচ্ছা, আমি আগের লেকচারে পড়িয়েছি এটা। আচ্ছা, তো ইএমএফ কি করে তৈরি হয় আমরা বলেছিলাম। যার একটা দুটো পার্মানেন্ট ম্যাগনেট যদি নিয়ে একটা নর্থ পোল আর সাউথ পোল এবং তার মাঝখানে যদি আমরা একটা তামার কয়েলকে রাখি, অর্থাৎ ইএমএফ কিভাবে তৈরি হয় বলো দেখি। যদি কোনো একটা ওয়াইন্ডিং কে ফ্লাক্স লাইন কাট করে, অথবা কোনো ফ্লাক্স লাইনকে যদি কোনো ওয়াইন্ডিং কাট করে, তাহলেই তার মধ্যে ইএমএফ তৈরি হয়। এটা তো আমরা ফ্যারাডেস ল থেকে পড়েছিলাম, তাই তো? ছোটবেলায় পড়েছি কি পড়িনি? ফিল্ড লাইনের মধ্য দিয়ে যদি ফিল্ড লাইনকে যদি কোনো ওয়াইন্ডিং কাট করে, অথবা ওয়াইন্ডিং যদি কোনো ফিল্ড লাইনকে কাট করে, তাহলে তার মধ্য দিয়ে একটা ইএমএফ জেনারেট তৈরি হয়, তাই তো? তো সেটাই, যে একটা নর্থ পোল আর সাউথ পোলের ম্যাগনেট রয়েছে, তার মধ্যে যদি একটা ওয়াইন্ডিং রাখি তাহলে তার মধ্যে দিয়ে কি কোনো ইএমএফ তৈরি হবে? হবে না। তার কারণ হচ্ছে এই ফিল্ড লাইনের যা ডাইরেকশন আছে আর এই যে কয়েল তার ওরিয়েন্টেশন সেম রয়েছে। কিন্তু এই কয়েলটাকে যদি আমি রোটেট করানো শুরু করি তাহলে তার একটা প্রান্তে প্লাস একটা প্রান্তে মাইনাস তৈরি হবে। এবং এই কয়েলটা যখন এরকম ওরিয়েন্টেশনে আসবে, দেখো উপরে প্লাস নিচে মাইনাস, কিন্তু প্রথমে কি হয়েছিল? নিচে প্লাস ওপরে মাইনাস ছিল। তার মানে কি, যখন এই কয়েলটা রোটেট করছে এই কয়েলের মধ্যে যে ইএমএফ তৈরি হচ্ছে সেটাও একবার পজিটিভ হাফ একবার নেগেটিভ হাফ, অর্থাৎ তার পোলারিটি টগল করা শুরু করছে। কারেক্ট? ঠিক। এবার আমরা বলেছিলাম যে দুটো সাইনোসয়েডাল ওয়েভফর্ম, তার মধ্যে কোনটা লিডিং কোনটা ল্যাগিং যদি জানতে চাওয়া হয় যে কোনটা এগিয়ে আছে কোনটা পিছিয়ে আছে, তো এখান থেকে দেখে আমরা বলেছিলাম ভিটিটা এগিয়ে আছে আইটিটা পিছিয়ে আছে। এটা আমরা পড়েছিলাম, ঠিক? এবার এখান থেকে আমরা যে জিনিসটা পড়তে চেয়েছিলাম সেটা হচ্ছে যে কেন আমরা ফেজার ইউজ করি। যখন কোনো একটা সিস্টেমে অসংখ্য সাইনোসয়েডাল চলে আসবে, এসির সাথে ডিসির মেন ফান্ডামেন্টাল ডিফারেন্সটা হলো এটাই যে ডিসিতে শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে, তাই তো? শুধু মান। কিন্তু যখন আমরা এসি পড়ি বা অল্টারনেটিং কারেন্ট পড়ি তখন ম্যাগনিটিউড তো থাকেই, তার সঙ্গে ফেজটা যোগ হয়। কারেক্ট? ঠিক কিনা? তো একটা যখন সাইনোসয়েড আসে কোন একটা সিস্টেমে, তার ম্যাগনিটিউড বলো বা তার ফেজ বলো সেটা ক্যালকুলেশন করা খুব সোজা। দুটো এলেও খুব সোজা, কিন্তু একটা সিস্টেমে যখন দুইয়ের অধিক সাইনোসয়েড যখন চলে আসে তখন কে কার থেকে এগিয়ে আছে কে কার থেকে পিছিয়ে আছে এইটা ক্যালকুলেট করতে আমাদের একটু প্রবলেম হয়ে যায়। তো সেটাকে বোঝার জন্য আমরা ফেজারের সাহায্য নিয়ে থাকি। ঠিক আছে, তো কি করে সাইনোসয়েডের সাথে ফেজার রিলেটেড সেটাই আমরা এখানে দেখব। ওকে, তো আমরা প্রথমে বলেছিলাম ধরো এই পজিশন, ইনিশিয়াল পজিশন হলো এটা, যে নর্থ আর সাউথ পোল রয়েছে, তার মধ্যে ফ্লাক্স লাইন রয়েছে 0 পয়েন্টে, এর মধ্যে কোনো ইএমএফ জেনারেট হয়নি। ওকে, হয়নি তো? এবার ধরো
এটা মুভ করলো, ঠিক? কিছুটা তৈরি হলো, তাই তো নাকি? তাই তো? এটা যদি আর একটু মুভ করে, এখানে পৌঁছে গেল, কারেক্ট? এখানে কি হবে? কমা শুরু করবে, ধীরে ধীরে কমতে শুরু করবে। আবার যখন এরকম চলে আসবে, তখন কি হবে? আবার জিরোতে চলে আসবে, ঠিক? এবার কি হবে? এখান থেকে যখন আবার এগোবে, তখন আবার পোলারিটি টগল করা শুরু করবে। অর্থাৎ যেটা পজিটিভ ছিল এটা আবার এখানে নেগেটিভ হয়ে যাবে, এই দিকটা পজিটিভ হয়ে যাবে, কারেক্ট? বোঝা যাচ্ছে কি বলছি? আবার যখন পুরোটা ঘুরে যাবে, তখন আবার জিরোতে গিয়ে পৌঁছবে, ঠিক কি না? তার মানে কি, যেভাবে আমার ওয়াইন্ডিংটা ঘুরবে, এই যে ওয়াইন্ডিং এর মধ্যে যে ইএমএফটা জেনারেট হবে, সেটা ধীরে ধীরে বাড়বে, আবার কমবে, তারপর নেগেটিভ হাফে যাবে, দিয়ে আবার এসে জিরো হবে। অর্থাৎ যখন 360 ডিগ্রি রোটেশন হলো, তখন এই যে ওয়াইন্ডিংটা রয়েছে, এই ওয়াইন্ডিং এর মধ্যে ইএমএফটা সাইনোসয়েডের মতো আচরণ করবে, তাই না? হ্যালো? ঠিক কি না? এই জায়গাটা বোঝা গেছে? সংগ্রাম, আম্বেদকর, তাই তো? কিন্তু এই যে সাইনোসয়েডটা আমি আঁকলাম, এটা একটার ক্ষেত্রে তো খুব ভালো বুঝতে পারলাম, কিন্তু যখন দুটো বা তিনটে বা চারটে সাইনোসয়েড থাকবে, তখন তো আমি বুঝতে পারবো না কোনটা আগে এসছে কোনটা পরে এসেছে। তাই যখন জিরো ছিল, এটাকে প্রকাশ করার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পড়েছি তো। হ্যালো? ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পড়েছি তো নাকি? ভার্টিক্যাল পজিশন, প্রজেকশন, হরাইজন্টাল প্রজেকশন পড়েছি কি পড়িনি? ডিপ্লোমাতে পড়েছি তো। তো যখন জিরো রয়েছে, তখন এখানে, যখন একটু বাড়লো, তখন এখানে, যখন আরেকটু বাড়লো, তখন এখানে, যখন এখানে এলো, তখন এখানে, আবার যখন জিরো হলো, তখন এখানে। এবার কোন দিকে বাড়বে? নেগেটিভে, কারেক্ট? তারপরে এখানে, এখানে, দেন এখানে। তাহলে কি দেখছি? যত সাইনোসয়েডটা টাইম অ্যাক্সিসের সাথে সাথে এগোচ্ছে, প্রসিড করছে, ফেজার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, ঠিক কি না? যত সাইনোসয়েডটা রাইট সাইডে এগোচ্ছে, তার হরাইজন্টাল মানে ভার্টিক্যাল প্রজেকশন এই সাইডে আসছে, ঠিক কি না? তুমি যদি এইটার নাম, এটার প্রজেকশন এখানে, এটার প্রজেকশন এখানে, এটার প্রজেকশন এখানে, এটার প্রজেকশন এখানে,
দেখো, প্রজেকশন যদি নাও, হরাইজন্টাল প্রজেকশন নিতে থাকো, এই ভার্টিক্যাল প্রজেকশন যদি নিতে থাকো, ঠিক কি না? বলো। and this one this, তাই না? হ্যালো, তাহলে একটা সাইনোসয়েডকে ক্যান বি রিপ্রেজেন্টেড as an anti-clockwise rotating phasor, ঠিক কি না? এবার এই অ্যান্টি ক্লকওয়াইজ মানেই তো পজিটিভ ডাইরেকশন। আমরা বলি না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে পজিটিভ ডাইরেকশনে ঘোরা। কেন পজিটিভ ডাইরেকশনে ঘুরছে বুঝতে পারছো? যত অ্যান্টি ক্লকওয়াইজে আমি এই যে প্রজেকশন গুলো আমার অ্যান্টি ক্লকওয়াইজে আসছে, দেখো এই যে এখানে যদি তুমি একটা পিঁপড়েকে ছেড়ে দাও, এই পিঁপড়েটা যখন এখানে পৌঁছাবে, এর প্রজেকশন কিন্তু আমার আসছে অ্যান্টি ক্লকওয়াইজে। তার জন্যই আমরা বলি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেটিং মানে পজিটিভ ডাইরেকশনে রোটেটিং। বোঝা গেছে? বোঝা গেছে কি যায়নি? হ্যালো, আমরা বলি না ম্যাথামেটিক্সে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনকে আমরা পজিটিভ ডাইরেকশন নিই, কিন্তু কেন নিই বোঝা যাচ্ছে এতদিনে? কারণ তার প্রজেকশনটা আমরা পজিটিভ, মানে যত পজিটিভে আমার সাইনোসয়েড যাবে, তার প্রজেকশনটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে পাওয়া যাবে। যখনই নেগেটিভ পোর্শনে আমার চলে আসবে, তখন দেখো যদি আমি এখান থেকে শুরু করতাম তাহলে এখানে আসতো, ঠিক কিনা? ঘুরতে ঘুরতে। হ্যালো, আমি বলছি একটা সাইনুসয়েড, এই যে, দাঁড়া এক সেকেন্ড, আমি এখানে একটা সাইনোসয়েড লিখেছি, ঠিক আছে? 0, A, B, C, D, E, F, G, H, I, L। আমি টোটাল 12টা সেগমেন্টে ভাগ করলাম, ঠিক আছে? এই সাইনোসয়েডটাকে আমি টোটাল 12টা সেগমেন্টে ভাগ করছি, ঠিক আছে? দেখি, আমি সাইনোসয়েডকে প্রত্যেকটা 12 ভাগে ভাগ করলাম, অর্থাৎ 360 ডিগ্রিকে আমি 12 ভাগে ভাগ করলে প্রত্যেকটা পার্ট হচ্ছে 30 ডিগ্রি। ওকে, ক্লিয়ার?
এত দূর পর্যন্ত ক্লিয়ার কি ক্লিয়ার না? এটুকু আগে বল। ক্লিয়ার? এবার এই সাইনোসয়েডটার যদি আমি হরাইজনটা মানে ভার্টিক্যাল প্রজেকশন নিতে থাকি, ঠিক আছে, এটা যদি আমি প্রজেকশন নিতে থাকি কি দাঁড়াবে? যখন জিরো পজিশন ছিল, দিস ইজ দ্য প্রজেকশন, ঠিক, জিরো, 0 ডিগ্রি, দিস ইজ দ্য 0 ডিগ্রি। এবার তুই ভাব সংগ্রাম, তুই 0 ডিগ্রিতে দাঁড়িয়ে আছিস, 0 ডিগ্রি থেকে হেঁটে এ পজিশনে গেলি, অর্থাৎ 30 ডিগ্রি মুভ করলি, তাহলে এর প্রজেকশনটা কোথায় দাঁড়াবে? এখানে তো, নাকি? তার মানে ফেজারটা কোথায় যাবে? এখানে, তাই তো, ঠিক। আচ্ছা, তারপর তুই বি পজিশনে যখন যাবি, তখন তোর ফিগারটা কত ডিগ্রি ঘুরবে? 60 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে ঘুরে যাবে এখানে। যখন সি পজিশনে যাবি, তখন তোর করবে এখানে, ঠিক। আচ্ছা, তাহলে সংগ্রাম এখন এখানে পৌঁছালো। তাহলে সংগ্রাম যখন 90 ডিগ্রি গেল, তখন এখানেও তো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে যখনই এই যে এইগুলোকে বলা হয় ভার্টিক্যাল প্রজেকশন, তো তাহলে ভার্টিক্যাল প্রজেকশনকে যখন আমি ফেলছি, তখন আমি দেখছি এটা ফেজারে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, তাই তো, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, ইয়েস অর নো? তাহলে এর পরের যেটা যেটা নেব, তখন সেটা কোথায় গিয়ে পড়বে? এরকম জায়গায় পড়বে। তারপরেরটা কোনটা? এটা। তারপরেরটা গিয়ে পড়বে এখানে, তারপরেরটা গিয়ে পড়বে এখানে, ঠিক। বোঝা গেছে এবার? এই যে প্রজেকশনটা যখন আমি নেব, তখন আমার কোথায় এসে পড়বে? দেখে দেখিয়ে দে, দেখ, দেখে নে। তার মানে তুই যখন সাইনোসয়েডটার দিকে এগোবি, রাইট সাইডে যখনই এগোবি, তখন এই ফেজারটা দেখ অ্যান্টি ক্লকওয়াইজে রোটেট করছে,
ইয়েস অর নো? ঠিক কি না? তাই তো? প্রজেকশন জানিস তো নাকি প্রজেকশন জানিস না বল? যদি এটা ভিএম হয়, যদি এটা ভিএম হয়, তাহলে এর হরাইজন্টাল প্রজেকশন কি হবে? এটা যদি থিটা হয়, তাহলে এর হরাইজন্টাল প্রজেকশন কি হবে? দিস ওয়ান। ভিএম কি হবে? কস থিটা নাকি? আর এর ভার্টিক্যাল প্রজেকশন কি হবে? ভিএম সাইন থিটা। জানি তো নাকি এটা? না জানি না, এটাও জানি না। তাহলে কি বলছি যে একটা সাইনোসয়েডকে আমি ফেজারে রিপ্রেজেন্ট করতে পারি। আবার আমি উল্টো কথাও বলতে পারি, একটা ফেজার যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমি সাইনোসয়েড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক কিনা? হ্যালো, এই যে মানগুলো, বি পয়েন্টে যে মানটা পাচ্ছি আমি, বি পয়েন্টে এই মানটা কত? এটা তো বি পয়েন্টের মান কোনটা? এটা। এই মানটাকে আমরা কি মান বলি? ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এসির ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু পারি। অর্থাৎ বি পয়েন্টে এই ভি এর যে মান, সেটা হচ্ছে এতটা। সি পয়েন্টে গেলে ভি এর মান হচ্ছে সব থেকে বেশি, তার জন্য এই মানটাকে আমরা বলি ভিএম ম্যাক্সিমাম ভ্যালু, আর নিচের মানটাকে বলি মাইনাস ভিএম। তাই তো? অল্টারনেটিং কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু পাই, কোনো ফিক্সড ভ্যালু কি পাই? ডিসির ক্ষেত্রে 10 ভোল্ট মিন্স 10 ভোল্ট, এটা অল টাইম 10 ভোল্ট, 10 ভোল্ট চলছে। বাট এসির ক্ষেত্রে আমি কি পাই? সবসময় মানটা পরিবর্তন হতে থাকে। তার জন্যই না আমরা এসির ক্ষেত্রে আরএমএস ভ্যালুর শরণাপন্ন হই। আরএমএস ভ্যালু কি, রুট মিন স্কোয়ার ভ্যালু, এটা আমরা আলাদা আলাদা ভাবে পড়বো ধীরে ধীরে যখন আসবে। কিন্তু আমি যে কথাটা বলছি, এই যে মানগুলো আমরা পাচ্ছি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, এর মাঝেও তো অনেক ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু রয়েছে, এর মাঝেও তো অনেক ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু রয়েছে। তো এই প্রত্যেকটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুকে আমরা ফেজার মারফত রিপ্রেজেন্ট করতে পারি। হ্যালো, ঠিক কি না? ক্লিয়ার? ঠিক তো? কারেক্ট। তাহলে আমি যে জিনিসটা বলছিলাম, the vertical projection value is instantaneous value of sinusoid at the particular instant. ঠিক? তাহলে ভার্টিক্যাল যে প্রজেকশন ফেজারের, সেটা আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। কারেক্ট?
এবার আমরা কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে যদি কোনো একটা সিস্টেমে একটা সাইনোসয়েড থাকে তাহলে সেটাকে আলোচনা করা খুব সোজা, বাট সেই সিস্টেমে যদি দুটো বা তিনটে বা চারটে সাইনোসয়েড পরপর চলে আসে তখন সেগুলোকে অ্যানালিসিস করাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। ধরো এরকম, এখানে ধরো তিনটে সাইনোসয়েড রয়েছে। একটা হচ্ছে এই হলুদটা ধরো V1T, গ্রিনটা হচ্ছে I1T, এটা হচ্ছে V2T, অ্যান্ড আমি আর একটা বার করলাম সেটা হচ্ছে I2T। মানে চারটে সাইনোসয়েড রয়েছে। এবার কে কার থেকে কত ডিগ্রি এগিয়ে আছে, কে কার থেকে কত ডিগ্রি পিছিয়ে আছে, সেটা আমি কি করে বুঝবো? সেটাকে আমি চটজল এরকম যদি আরো 500টা যদি থাকে এর মধ্যে, আমার পক্ষে তো বোঝা সম্ভব নয় 10টা যদি চলে আসে আরো এক্সট্রা, কিন্তু তাদেরকে খুব সহজে আমি ফেজার রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বুঝিয়ে দিতে পারবো। তো যখনই এই ধরনের কিছু থাকবে, আমাকে ফার্স্ট অফ অল যে কোনো একটাকে আমার রেফারেন্স হিসাবে ধরে নিতে হবে। যে কোনো একটা সাইনোসয়েডকে আমার রেফারেন্স হিসাবে ধরে নিতে হবে। তুমি আমাকে বলো এখানে চারটে সাইনোসয়েড রয়েছে, আমি কোনটাকে রেফারেন্স হিসাবে নেব? কোনটাকে রেফারেন্স হিসাবে নেব? হ্যালো, বলো। ইয়েলোটাকে, ঠিক আছে, ইয়েলোটাকে ধরি। আমি বলে ধরে নিচ্ছি প্রত্যেকটা থেকে 30 ডিগ্রি ফেজ গ্যাপ আছে, অর্থাৎ এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, এইটুকু 30 ডিগ্রি, এইটুকু 30 ডিগ্রি, ঠিক আছে, আমি ধরে নিলাম প্রত্যেকটার সাথে 30 ডিগ্রি ফেজ গ্যাপে রয়েছে। তাহলে আমাকে বলছে, সংগ্রাম বললো যে তুমি ইয়েলোটাকে দাদা রেফারেন্স হিসাবে নাও। তাহলে রেফারেন্স মানে কি? সেটাকে 0 ডিগ্রি করে নিলাম। এখন দেখো, এই ইয়েলো যে লাইনটা আমি টেনেছি সেটার একটা লেন্থ রয়েছে, তাই তো? এবং চোখে এখানে দেখতেও পাচ্ছি ইয়েলো কালারের যে লাইনটা, যে সাইনোসয়েডটা রয়েছে, সেটা সব থেকে, তার ম্যাক্সিমাম ভ্যালু সব থেকে বেশি, তাই তো? তার ম্যাগনিটিউড বেশি, তাই তো নাকি? তার মানে এখান থেকে তো আমি বলতে পারি তার ম্যাগনিটিউড বেশি, একটু বড় সড়ো আকারে ইয়েলো কালারের যে সাইনোসয়েডটা সেটা সব থেকে বেশি, তাই তো? বড় লম্বা তো নাকি? তারপর যদি দেখি, তারপর হচ্ছে গ্রিনটা, তারপর ব্লুটা, তারপর হচ্ছে রেডটা। তাহলে এই যে ফেজারটা আমি ড্র করছি, এই ফেজারের যে লেন্থ, সেটা কার উপর নির্ভর করবে? লেন্থ অফ দ্য ফেজার প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড কি? আরএমএস ভ্যালুতে নেব। যদিও আমরা একেবারে মেপে ঝুঁকে নেবো না, আমরা আমাদের চোখের আন্দাজে সেই অনুযায়ী আমরা সাজিয়ে নেব। তো যাই হোক, এখানে ইয়েলো কালারটাকে আমরা রেফারেন্স নিয়েছি, অর্থাৎ V1 ইজ দ্য রেফারেন্স। V1T হলো রেফারেন্স। এটাকে আমরা এভাবে লিখলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, V1 এর থেকে গ্রিন অর্থাৎ I1T কি আছে? 30 ডিগ্রি পিছিয়ে আছে। তো 30 ডিগ্রি যদি পিছিয়ে থাকে, দ্যাট মিনস দিস ইজ দ্য 30 ডিগ্রি পিছিয়ে থাকা, তাই তো নাকি? হ্যালো, ঠিক কি না? 30 ডিগ্রি, দিস ইজ V2, দিস ইজ I2T,
দিস ইজ I1T, 30 ডিগ্রি পিছিয়ে আছে। আচ্ছা, ইয়েলোর থেকে ব্লুটা 30 ডিগ্রি এগিয়ে রয়েছে, তাহলে এটা দিতে পারি V2T। ঠিক, এবং দেখতে পাচ্ছি রেড ব্লুর থেকে 30 ডিগ্রি এগিয়ে রয়েছে, তার মানে সেটা ইয়েলোর থেকে 60 ডিগ্রি এগিয়ে থাকবে। দিস ইজ 30 ডিগ্রি I2T। ঠিক, ঠিক কিনা, বোঝা গেছে? ঠিক আছে, এবার প্রত্যেকটাকে আমরা কিভাবে লিখব, তাদের যে রিপ্রেজেন্টেশন ম্যাগনিটিউড উইথ অ্যাঙ্গেল, সেটাকে আমরা কিভাবে লিখব? তাহলে এই যে ছবিটা আমি এঁকেছি, এখানে V1 রেফারেন্স, V1 এর অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। কারেক্ট, কারেক্ট, ইয়েস অর নো? এবার V1 এর সাপেক্ষে প্রত্যেকটার আমি অ্যাঙ্গেল লিখতে লিখতে থাকবো। যদি আমি V2 দিই, তাহলে +30 ডিগ্রি এগিয়ে রয়েছে। যদি আমি I1 লিখি, কি লিখবো? -30 ডিগ্রি। ঠিক, এবং আমি যদি I2 লিখি, I2 কত ডিগ্রি পিছিয়ে রয়েছে? কত ডিগ্রি পিছিয়ে বা এগিয়ে, কি ফেজ কি লিখবো বলো? I2 এর ক্ষেত্রে ফেজ কি লিখবো? I2 অ্যাঙ্গেল কত লিখবো? হ্যালো, I2 এর ক্ষেত্রে অ্যাঙ্গেল কত লিখবো? রেফারেন্সের থেকে টোটাল কতটা এগিয়ে রয়েছে? 60 ডিগ্রি, তাহলে এখানে লিখবো +60 ডিগ্রি। এবার ধরো V1 এর মান হচ্ছে 10 ভোল্ট, V2 এর মান 20 ভোল্ট। ঠিক আছে, ধরো V1 এর মান V1T সমান আমি লিখছি 10 ∠0 ডিগ্রি। ঠিক আছে, দিস ইজ দ্য ম্যাগনিটিউড। ওকে, দিস ইজ দ্য ম্যাগনিটিউড। তাহলে দিস ইজ ফর দ্য ম্যাগনিটিউড and this is the phase। ক্লিয়ার? তাহলে আমাকে একটা কথা বলো, তোমাকে এই চারটে সাইনোসয়েড দিয়ে দেওয়া হলো, সেখান থেকে তার অ্যাঙ্গেল, সেখান থেকে তার ফেজ ম্যাগনিটিউড বার করতে বলা হলো, সেটা ইজি, নাকি তোমার সামনে এই ফেজারটা রেখে দেওয়া হলো, সেখান থেকে তোমাকে লিখতে বলা, বলতে বলা হলো, অ্যানালিসিস করতে বলা হলো, কোনটা ইজি? আমাকে এটা বলো তো। তোমার সামনে চারটে সাইনোসয়েড রেখে দেওয়া হলো, সেটাকে অ্যানালিসিস করতে বলা হলো, ইজ ইট ইজি, নাকি তোমার সামনে এই ফেজার ডায়াগ্রামটা দিয়ে দেওয়া হলো, সেটাকে অ্যানালিসিস করতে বলা হচ্ছে, কোনটা ইজি? অবভিয়াসলি ফেজারটা ইজি, কারণ এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি কে কার থেকে এগিয়ে আছে, কে কার থেকে পিছিয়ে আছে। এবার আম্বেদকারের মনে হলো না, আমি ব্লুটাকে রেফারেন্স ধরবো। আম্বেদকর যদি বলতো যে আমি শুধু ব্লুটাকে রেফারেন্স ধরবো, আম্বেদকর বলছে আমার ইচ্ছা হচ্ছে ব্লুটাকে রেফারেন্স নেবো, নাও ব্লুটাকে রেফারেন্স নাও, নিল। ঠিক, তার তুলনায় শুধুমাত্র রেড এগিয়ে। আম্বেদকর যদি বলে আমি এরকম করব,
আম্বেদকর বলছে আমি এভাবে লিখবো, এটাও ঠিক। দিস ওয়ান অলসো কারেক্ট, কারণ এখানে আম্বেদকর V2টাকে রেফারেন্স নিয়েছে। বোঝা গেছে? তাহলে ক্লিয়ার? এই ধরনের রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলে থাকি ফেজার রিপ্রেজেন্টেশন। যখন আমরা ডিসি সার্কিট পড়ছিলাম তখন শুধুমাত্র আমাদের ম্যাগনিটিউড নিয়ে কাজ করছিলাম, বাট যখন আমরা এসি সার্কিটে চলে আসবো তখন আমাদের ফেজ নিয়েও কাজটা করতে হয়। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? দেখো তো এই ছবিটার এই ছবিটার মধ্যে কি কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। এই ছবিটাকে আমি 30 ডিগ্রি অ্যান্ড ক্লকওয়াইজ রোটেট করে দিয়েছি, নিচের ছবিটা পাওয়া গেছে। অর্থাৎ ব্লুটাকে আমি 30 ডিগ্রি ক্লকওয়াইজে রোটেট করে দিয়েছি। সেম ফেজার, ওপরের ফেজারটাও যা, নিচের ফেজারটাও তাই, কোনো আলাদা কিছু নেই কিন্তু। বুঝতে পারছো? হ্যালো? হ্যালো? কোন ডায়াগ্রামটা ইজি লাগলো? আচ্ছা, তো কিছুটা একটু পুরনো জিনিস একটু রিভিশন করে নেওয়াটা দরকার, যার জন্য মনে হচ্ছে একটু কঠিন কঠিন লাগছে। যাই হোক, দেখে নেওয়া যাক। তো ওয়েজ অফ রিপ্রেজেন্টিং আ ফেজার। তো আমরা যে ফরম্যাটে এখানে প্রকাশ করেছি, এটা কি ফর্ম? পোলার ফর্ম না? আমরা পড়েছিলাম পোলার ফর্ম। হুম, ঠিক কি না? আর অ্যাঙ্গেল থিটা, এই ফরম্যাটে প্রকাশ করা রয়েছে ফেজার গুলোকে, ঠিক কি না? তো কোন একটা ফেজারকে আমরা কি কি ফরম্যাটে প্রকাশ করতে পারি? পোলার ফর্ম। পোলার ফর্ম মানে কি? ধরো 5 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এটা কি ফরম্যাট? আর অ্যাঙ্গেল থিটা। তো কোন একটা ফেজারকে যদি পোলার ফরম্যাটে প্রকাশ করা যায়, সেটাকে নিশ্চয়ই কার্টেসিয়ান ফরম্যাটেও প্রকাশ করা যাবে, ঠিক কি না? তো কার্টেসিয়ান ফরম্যাট, বা এটাকে আমরা কি বলি, রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট, ঠিক কি না? তো 5 অ্যাঙ্গেল 30 ডিগ্রিকে আমি কিভাবে লিখতে পারি? 5 cos 30 প্লাস জে সাইন 30, তাই তো নাকি? তাহলে এটা সমান কি লিখতে পারি? 5√3/2 প্লাস জে হাফ, তাই তো? এটা হয়ে গেল কি এ প্লাস আইবি ফরম্যাট। এখানে আয়ের জায়গায় জে আছে, এখানে আয়ের জায়গায় জে আছে। দিস ইজ দ্য কার্টেসিয়ান ফরম্যাট। এছাড়া আর একটা ফরম্যাটে লেখা যায়, সেটা কি? এক্সপোনেনশিয়াল ফরম্যাট। কমপ্লেক্স নাম্বার আমরা পড়েছিলাম, জাস্ট মনে করিয়ে দিচ্ছি একবার করে। তাহলে এখানে 5 অ্যাঙ্গেল 30 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি? হ্যাঁ, আর ই টু দি পাওয়ার আই থিটা, তাই তো নাকি? তাহলে এখানে আমি লিখতে পারি 5 ই টু দি পাওয়ার জে, আই মানে এখানে তো আমরা জে ইউজ করি, জে 30 ডিগ্রি মানে কি
থিটাকে কত করা হয়, 5/6, তাই তো? এভাবেও আমরা লিখতে পারি। তো এই প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে আমরা সব থেকে বেশি আমরা পোলার ফরম্যাটটাকে ইউজ করি, বোঝা গেছে? এবং এটা আমাদের কাছে সব থেকে বেশি কনভেনিয়েন্ট। একটা ফেজারকে এই তিনটে ফরম্যাটেই প্রকাশ করা যায়, কিন্তু এদের মধ্যে পোলার ফরম্যাটটাই হচ্ছে মোস্ট কনভেনিয়েন্ট ফর্ম, and we use it entirely, ঠিক আছে? এটাকেই আমরা সব থেকে বেশি ইউজ করে থাকি, ঠিক আছে? তো আমি একটা চটজলদি দেখি তোমরা পারছো কিনা। ক্যালকুলেশন পোলার ফর্মে কি করা হয়, ধরো P1 সমান 20 ∠0° and P2 is 5 ∠30°। আচ্ছা, যদি আমি বলি P1 into P2 কি হবে? P1 into P2 কি হবে? 20 ∠0° into 5 ∠30°। এই দুটো যদি গুণ করি কি হবে? কি হবে? হ্যালো, কি হবে বলো? এই ম্যাগনিটিউড দুটো মাল্টিপ্লাই হবে, তাই তো? মাল্টিপ্লিকেশন হবে, তাই তো? অ্যান্ড অ্যাঙ্গেল গুলোর অ্যাডিশন হবে, তাই তো? 100 ∠30°, তাই তো? আচ্ছা, যদি P1 বাই P2 করি, অর্থাৎ 20 ∠0° বাই 5 ∠30°, কি হবে? এই দুটোর ডিভিশন হবে and এই দুটোর সাবট্রাকশন হবে, তাই তো নাকি? তাহলে কি হবে? 4 0 minus 30, that means 4 minus 30°, কারেক্ট? ঠিক? আচ্ছা, আমি যদি বলি P1 প্লাস মাইনাস P2, অর্থাৎ প্লাস বা মাইনাস যাই করি, কি আসবে? 20 ∠0 প্লাস মাইনাস 5 ∠30, কি হবে? কি হবে? এটার অ্যান্সার কি হয়? তাহলে এটার যে রেজাল্টেন্ট আসবে সেটাকে যদি আমি মড P বলি, that means this one will be P1 square plus P2 square plus 2P1 P2 মাইনাস হলে মাইনাস cos theta cos 30, তাই তো? প্যারালেলোগ্রাম ল, আমরা জানি পোলার ফর্মে কি হয়, প্যারালেলোগ্রাম ল ইউজ হয়, ঠিক কি না? এটা জানি তো যে প্যারালেলোগ্রাম ল ইউজ হয়, নাকি জানি না বলো? হ্যালো, তাই তো? আই থিঙ্ক এটা জানবে। ওকে, যাই হোক, এতদূর পর্যন্ত ক্লিয়ার কি ক্লিয়ার না? এগুলো সবাই জানি তো? সংগ্রাম আম্বেদকর, হ্যালো, এখানে কয়েকটা জিনিস পড়ে নিই। অপারেটর যে, অর্থাৎ যে অপারেটর সম্পর্কে আমরা পড়বো। তো এই অপারেটর যে, যেটা আমরা ইলেকট্রিক্যালে খুব দেখি, এই যেটা মানে কি? ধরো J5 এরকম দেখি না?
এরকম দেখি না, এরকম নোটেশন দেখেছি। হ্যালো, J5 J6, তো কি এটা? তো এই অপারেটর যেটা কি, বেসিক্যালি এই যেটা কোয়াইট অ্যানালগাস টু আই অপারেটর, আইওটা অপারেটর মনে আছে তো, আইওটা অপারেটর, আইওটা বা আই, ম্যাথামেটিক্সে আই যা, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমরা সেটা জে করি। বোঝা গেল? আই মানে কি, এটা তো সেম জিনিস। জে মিনস 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখানে জে মানে হচ্ছে 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কারেক্ট? বোঝা গেছে? হ্যালো, আচ্ছা তাহলে মাইনাস জে মানে কি, মাইনাস জে মানে কি, 1 অ্যাঙ্গেল -90 ডিগ্রি। এখানে কমপ্লেক্স নাম্বারকে আমরা লিখবো এ প্লাস জে বি। বোঝা গেছে? যেখানে জেড মিনস, ঠিক আছে? তাহলে আমি যদি শুধু 5 লিখি, 5কে আমি কিভাবে লিখতে পারি? 5 + j × 0 লিখতে পারি। তাহলে এটার কি ম্যাগনিটিউড কত? 5 অনলি। ফেজ কত? সিম্পল ম্যাথামেটিক্স করছি এখনো পর্যন্ত। b/a, b এর মান কত? 0, এর মান 5, দ্যাট মিনস 0, ফেজ 0 ডিগ্রি। ঠিক ঠিক। আচ্ছা, J5, এবার আমি যদি বলি J5 মানে কি, এটা মানে কি 0 + J5, তাই তো নাকি? দ্যাট মিনস 0 + 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি ইন্টু 5 অ্যাঙ্গেল 0 ডিগ্রি লিখতে পারি J5। হ্যালো, এইসবে কিছু কোশ্চেন আসবে না, কোশ্চেন তো আসবো ধীরে ধীরে, একটু দাঁড়া, কোশ্চেনের অঙ্কগুলো আসবে তো, চাপ নিচ্ছিস কেন? দ্যাট মিনস এটাকে আমি লিখতে পারি 5 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তার মানে J5 মানে কি 5 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক। আচ্ছা, যদি -J5 বলি, এটা সমান আমি ডাইরেক্টলি লিখতে পারি 5 অ্যাঙ্গেল -90 ডিগ্রি। আচ্ছা, হ্যালো, তার মানে ম্যাথামেটিক্সে আয়োটা যা ছিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ জে, সেম, জে অপারেটর সেম। তাহলে জে এর মান 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আচ্ছা, জে স্কোয়ার এর মান কি হবে? জে স্কোয়ার এর মান -1, জে কিউব এর মান -j, -j মানে কি J অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক। তাহলে তুই আমাকে একটা কথা বল, আমি যদি বলি এর ম্যাগনিটিউড হলো 5, এটা মানে ম্যাগনিটিউড হলো 5, এটাকে আমি লিখতে পারি 5 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। বল, আমি বলছি এই ফেজারটার অ্যাঙ্গেল, এটা হলো 5, ম্যাগনিটিউড হলো 5, 5কে আমি 5 অ্যাঙ্গেল 0 ডিগ্রি লিখতে পারি?
বল সংগ্রাম। আম্বেদকর। 5 কে আমি 5 অ্যাঙ্গেল 0 ডিগ্রি লিখতে পারি কি পারি না? আচ্ছা, এবার এর সঙ্গে আমি জে গুণ করে দিলাম, অর্থাৎ J5 করলাম। J5 করা মানে কি? 90 ডিগ্রি রোটেট করে যাওয়া, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ। এটাকে আমি J5 লিখতে পারি। মানেই তো কি? 5 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে 5 অ্যাঙ্গেল 0 ডিগ্রিকে আমি জে গুণ করলাম 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হলো। এবার J5 কে আমি আরো জে গুণ করলাম, দ্যাট ইজ J² 5, দ্যাট মিনস -5 অ্যাঙ্গেল 0, -5, ঠিক কিনা? আর -5 মানে কি? 5 অ্যাঙ্গেল প্লাস হোক বা মাইনাস হোক দুটোই হবে 180 ডিগ্রি। আমি যদি এই দিক দিয়ে যাই তাহলে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, আবার এই দিকে যদি যাই -180 ডিগ্রি, সেম। ঠিক লেখা যায়? আচ্ছা, এবার J² 5 কে যদি আমি আবার জে দিয়ে গুণ করি তাহলে এটা আরো ঘুরে যাবে, ঘুরে গেল, এখান থেকে আবার জে গুণ হলো, আবার জে গুণ হলো, তার মানে দিস ইজ J³ 5। J³ মানে কি? -J, -J5। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি কি দেখলাম? হোয়াট উই অবজার্ভ, যে জে দিয়ে যদি কোনো একটা ফেজারকে গুণ করি তাহলে সেটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে। ইয়েস অর নো? তাহলে আমি এই জিনিসটা কি দেখলাম যে মাল্টিপ্লাইং উইথ জে অপারেটর টু এনি ফেজার rotate by 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। খুব ছোট ছোট জিনিস কিন্তু খুব और পজিটিভ ডাইরেকশন, ঠিক কিনা? হ্যালো, এতটুকু বোঝা গেছে কি যে কোনো একটা ফেজারকে যদি আমি জে দিয়ে গুণ করি তাহলে সেটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে। হ্যালো, হ্যালো, ক্লিয়ার? কোনো ডাউট থাকলে মন খুলে জিজ্ঞেস করো, কোনো ডাউট থাকলে মন খুলে জিজ্ঞেস করো। হুম, J² কি? J² এর অ্যাঙ্গেল কি? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, J5 মানে কি? 5 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই তো? 5 অ্যাঙ্গেল 90 ডিগ্রির সাথে জে দিয়ে আবার গুণ করলাম, প্লাস 180 ডিগ্রি হলো।
এই দেখো, ঠিক ক্লিয়ার। আচ্ছা, এবার আমি বলেছিলাম যে যে এর যা কাজ আই এরও তাই কাজ, ঠিক। তো আই এর মান কত, √(-1) তো ইমাজিনারি অ্যাক্সিস আই তো নাকি, তো আই স্কোয়ার এর মান কত, -1 তো, তাহলে এটা শুধুমাত্র মডিউলাসটা লিখেছি -5। জে স্কোয়ার মানে কত, -1। জে কিউব মানে কত, -j, বা -j কে আমরা এভাবে লিখি না। ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট, কোনো প্রবলেম? আম্বেদকর, একদম। আমি বলিনি, আমরা কমপ্লেক্স নাম্বারে আই মানে যা বুঝতাম, ইলেকট্রিক্যাল সার্কিট থিওরিতে যে মানে তাই বুঝবো। হুম, না, কি বল আরেকবার। হুম, আমি J5 এর সাথে, আমি J5 এর সাথে যে গুণ করলাম। আমার প্রথমে 5 ছিল, 5 মানে আমি কি লিখেছিলাম একটু আগে দেখ, 5 মানে কি লিখেছিলাম, 5 প্লাস J0, তো এর ফেজ কত, 0, কারেক্ট। তার মানে কোনো একটা যদি নর্মাল থাকে, তার কিছু ফেজ না দেওয়া থাকে, দ্যাট মিনস দিস ইজ 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো, ঠিক। তো এটাকে 5, এটার ম্যাগনিটিউড 5, তাহলে এটাকে আমি ভেক্টর পোলার ফর্মে লিখেছি 5 অ্যাঙ্গেল 0। এবার এই কোয়ান্টিটিটার সাথে আমি যে গুণ করলাম, যে গুণ করলে কত আসছে, J5। হুম, হুম, ওহো, এটা তো আমার কোয়াড্রেটিক, মানে আমার যেটা কোয়াড্র্যান্ট, আমার যেটা যে স্থানাঙ্ক জ্যামিতিতে এই দিকটাকে আমি কি বলি, -5 বলি না। 0 থেকে যত লেফট সাইডে যাব, এইটাকে যদি আমি +5 ইউনিট বলি, দিস উইল বি দ্য মাইনাস, আচ্ছা -5 এর মড কত, 5 না। আমার তো এটা, দিস ইজ দ্য ম্যাগনিটিউড, আমার এটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে রিপ্রেজেন্টেশন -5। বোঝা গেছে? কেন সেটা কি করে আছে, জে স্কোয়ার এর মান কত, -1 না। আরে -5 কে আমি লিখতে পারি তো 5 ইন্টু -1, -1 মানে কত, জে স্কোয়ার, তাই না।